হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স এজেস ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস দশম শ্রেণীর পরিবেশ, তার সম্পদ এবং তার সংরক্ষণ, অর্থাৎ লাস্ট চ্যাপ্টারের বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ। ঠিক আছে? তো আশা করি তোমরা সকলে ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমরা যে অধ্যায়টা পড়তে চলেছি এটা লাস্টের টপিক, আমাদের সিলেবাস প্রায় শেষের পথে। দুটো ক্লাস আর লাগবে, আজকের ক্লাস আর নেক্সট ক্লাস। এই দুটো ক্লাস আমি তোমাদের ইউটিউবে নিয়ে নেব। সকলে মন দিয়ে ভিডিওটা দেখবে এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে দিয়ে রাখবে, আমি তার উত্তর দিয়ে দেবো। ওকে? তো আমি কোনো ফেস আপাতত শো করছি না, ফেস শো করলে ভিডিও আপলোড হতে একটু সময় লেগে যায়। তো আমি চাইছি তোমাদের কাছে সঠিক তথ্য পৌঁছাক, তাতে ফেস যদি নাও দেখা যায় কোনো সমস্যা আশা করি হবে না। আমার কথার দিকে যদি ধ্যান রাখো আর বোর্ডে কী লেখা হচ্ছে সেটার দিকে যদি নজর দাও, তাহলে আশা করি তোমরা সমস্তটাই বুঝতে পারবে এবং খুব ভালো করে বুঝতে পারবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেমন? এবং বন্ধুদেরকে শেয়ার করো ভিডিওটি, যদি সবার শেষ পর্যন্ত দেখার পরে উপযুক্ত বলে মনে হয় যে না আমরা এখান থেকে কিছু শিখতে পারি, তবেই করো। আর যদি ডিসলাইকও করে থাকো তাহলে সেটাও লেখো যে কেন ডিসলাইক করেছি, তাহলে আমি সেখান থেকে শিখে নতুন করে ইমপ্রুভ করতে পারবো। ওকে? আমাদের অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট কিছুদিনের মধ্যে লঞ্চ হতে চলেছে, সেটা তোমরা কিছুদিনের মধ্যেই দেখতে পাবে ওয়েবসাইটের আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে। সেখান থেকে তোমরা আমাকে ফলো করতে পারো এবং সোশ্যাল মিডিয়াতে আমি আছি, সেখানে আমাকে তোমরা ফলো করতে পারো, কেমন? তো সমস্ত রকম আপডেট পেতে গেলে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে যেও, এটা ভালো হবে প্রত্যেকের। চলো আজকে তাহলে আমরা যেটা পড়বো তার হেডলাইনটা দিয়ে দিই। বায়োডাইভার্সিটি and its conservation, জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ। আহা আহা, মাস্টার বানান ভুল করে ফেলেছে। কেমন? তো আমরা প্রথমে পড়বো ইন্ট্রো, যে অ্যাকচুয়ালি কী আছে বায়োডাইভার্সিটিতে। জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ মানে জীবেদের মধ্যে কী কী বৈচিত্র্য দেখা যায় আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে এটাও আলোচনা করব জীববৈচিত্র্য কেন দেখা যায়, আলোচনা করব কী কী জীববৈচিত্র্য দেখা যায় আলোচনা করব। এবং জীববৈচিত্র্য হওয়ার ফলে তার আমাদের কী কী লাভ হয় বা উপকার হয় বা গুরুত্ব কী, এবং জীববৈচিত্র্যের সংরক্ষণের প্রয়োজন পড়ল কেন। তাহলে নিশ্চয়ই কি জীববৈচিত্র্য কোথাও ধ্বংসের পথে, সেটা আমাদের মাথায় প্রশ্ন আসা উচিত। জীববৈচিত্র্য কি ধ্বংসের পথে, সেটা আমাদের প্রশ্ন হওয়া উচিত। এবং যদি ধ্বংসের পথে হয়ে থাকে তার সংরক্ষণ দরকার, এবং সংরক্ষণ করব কিভাবে, বা সংরক্ষণের আদৌ কোনো এক্সট্রা পথ আছে কি না, মানে সংরক্ষণ কিভাবে নেওয়া হয়েছে আমরা সেগুলো পড়ব, কিভাবে আমরা সংরক্ষণ করছি। এবং এই অধ্যায়ে আরও যে সমস্ত জিনিসগুলো আমরা পড়তে চলেছি সেখানে আমরা পড়ব যে গুরুত্ব তো বললামই, জীববৈচিত্র্যের গুরুত্ব পড়ব এবং তাতে সাথে যে সমস্ত জিনিসগুলো আছে মেন যে পয়েন্ট, হটস্পট বলে একটা কথা আছে, আমরা হটস্পট কি জানবো, কেমন? সাথে আমরা জানবো কিস্টোন স্পিসিস, আমরা সব বলবো ধীরে ধীরে কী কী পড়তে চলেছি আমরা সেটা একটু জেনে নিই। এবং ভারতে কতকগুলো হটস্পট আছে এবং তাদের সংক্ষিপ্ত বর্ণনা আজকে আমরা
এইটুকুনেই থাকো। ওকে, তো আমরা ইন্ট্রো নিয়ে নিলাম, তাহলে ইন্ট্রো নিয়ে নিলাম, একটু কালারিং করে দিই। ওকে, সেকেন্ড পেজ। চলো, তো তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে জীবের সৃষ্টি বা প্রাণের সৃষ্টি কিন্তু আজ থেকে অনেক বছর পূর্বে হয়েছে। অনেক অনেক বছর মানে প্রায় অনেক বছর পরে আগে। যেমন যদি উদাহরণস্বরূপ বলতে পারি, প্রায় 4 বিলিয়ন বছর আগে আমাদের প্রাণের সূত্রপাত হয়েছে। তাহলে প্রাণ এসেছিল পৃথিবীতে, তাই তো। এবারে মজার ব্যাপার যে প্রাণের সৃষ্টি আমরা যে সমস্ত জিনিস পড়েছিলাম ক্লাস 9-এর বইয়েতে, হ্যাঁ, যে সমস্ত মডেল পড়েছিলাম, সেই সব মডেল অনুযায়ী আমরা জীব পড়েছিলাম। এবং সবথেকে মজার ব্যাপার কি, জীব প্রথমে সৃষ্টি হয়ে যায়নি, জড় বস্তু থেকেই, মানে জড় পদার্থের মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশান হতে 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 আমাদের জীবের সূত্রপাত হয়েছে, এবং সেটা জলজ পরিবেশে প্রথম হয়েছিল। আমরা যেটুকুন পড়েছিলাম, যার সারমর্ম এটুকুই ছিল, জলজ পরিবেশ। তাহলে নিশ্চয়ই এটা বোঝা যাচ্ছে যে জীবের সাথে জড়ের একটা ওতপ্রোত সম্পর্ক জড়িয়ে আছে। অর্থাৎ জীব এবং জড় পরস্পরকে নিজেদের মধ্যে একটা সুসম্পর্কের মধ্যে বেঁধে রেখেছে। আর সেই ধরনের জীব জড়ের যে সম্পর্ক, সেখানে আমরা একটা নতুন টার্ম পড়েছিলাম, তার নাম ছিল বাস্তুতন্ত্র। মনে পড়ছে প্রত্যেকের? বাস্তুতন্ত্র কেমন? বাস্তুতন্ত্র। তাহলে বাস্তুতন্ত্র যখন আমরা দেখব, আমরা দেখেছি বাস্তুতন্ত্রে বিভিন্ন রকম বৈচিত্র্য আছে। এরকম বৈচিত্র্য যে জলজ বাস্তুতন্ত্রের একরকম বৈচিত্র্য থাকে, স্থলজ বাস্তুতন্ত্রের একরকম বৈচিত্র্য থাকে, তাহলে বিভিন্ন রকম বৈচিত্র্য থেকে থাকে। আবার জলজ বাস্তুতন্ত্রে যে সমস্ত জীবগুলো থেকে থাকে তাদের যে সমস্ত বৈশিষ্ট্য, স্থলজতের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, যে জীবন সম্পর্কীয় যে গঠন আমরা পড়তে চলেছি, জীবন সম্পর্কের যে গঠন, হ্যাঁ, তার মধ্যে উদ্ভিদ এবং প্রাণী একসাথে বসবাস করছে। কেমন? এবং সেখানে জড় পদার্থ তো আছেই। তাহলে যে উদ্ভিদ এবং প্রাণীগুলো বসবাস করছে, মনে করো এটা একটা প্রথম ইকোসিস্টেম। প্রথম ইকোসিস্টেম 1-এ কিছু প্রাণী আছে বা উদ্ভিদ আছে, আর ইকোসিস্টেম 2-তে কিছু প্রাণী উদ্ভিদ আছে। তো ইকোসিস্টেম 1 আর 2 এর মধ্যে নিশ্চয়ই বিভিন্নতা দেখা দিবে বিভিন্ন রকম উদ্ভিদ বা বিভিন্ন রকম প্রাণীর ক্ষেত্রে। মনে করি ইকোসিস্টেম 1-এ বেশিরভাগ যে সমস্ত উদ্ভিদ দেখা যায়, সেগুলো ধরে নিচ্ছি আমি, এটা হচ্ছে মরু অঞ্চলের উদ্ভিদ। তাহলে মরু অঞ্চলের উদ্ভিদের সাথে আমি যদি বলি ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদ, নিশ্চয়ই পার্থক্য থাকবে যদি আমি উদ্ভিদকে আলাদা করে উদাহরণ সাপেক্ষে ধরি। কেমন? তো তাহলে ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদ আর মরু অঞ্চলের উদ্ভিদ, হ্যাঁ না, ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদ, মরু অঞ্চলের উদ্ভিদ, এদের সমস্ত বৈশিষ্ট্য আলাদা খুঁজে পাবো। তাহলে এদের মধ্যে যা বৈচিত্র্য খুঁজে পাবো, এদের মধ্যে তা পাবো না। আবার এদের মধ্যে যা পাবো, এদের মধ্যে তা পাবো না। তাহলে এই যে বৈচিত্র্য, এটা উদ্ভিদের উদাহরণ দিলাম। এবার যদি প্রাণীর উদাহরণে আসি, মনে করো আমি এমনি একটা বাস্তব জায়গার উদাহরণ তুলে ধরছি। যেমন আমাদের আমেরিকার যে সমস্ত মানুষ বসবাস করে, তাদের গায়ের রং যেভাবে আমরা দেখি, নিশ্চয়ই আফ্রিকাতে যারা বসবাস করছে, আফ্রিকাতে যারা বসবাস করছে তাদের গায়ের কালার আলাদা হবে। তাহলে এটাও একরকম বৈচিত্র্য। তাহলে এই যে বৈচিত্র্যগুলো দেখা যাচ্ছে, এদেরকে নিয়ে যে ডিসকাশন, এটা হচ্ছে জীব বৈচিত্র্য। অর্থাৎ বিভিন্ন পরিবেশে বা বিভিন্ন ইকোসিস্টেমে বিভিন্ন রকম প্রাণী বা উদ্ভিদ যারা বসবাস করে চলেছে, তাদের মধ্যে যে বৈশিষ্ট্যের পার্থক্য দেখা দিচ্ছে, তাদের মধ্যে যে বৈচিত্র্য দেখা দিচ্ছে, তাকে আমরা বলি জীব বৈচিত্র্য। ওকে, এবারে আমরা বলবো যে এত জীব বৈচিত্র্যের কারণ হয় কেন। তাহলে আমি 3 নম্বর পেজ নিই। তাহলে হোয়াই,
যে কেন বিভিন্ন রকম জীববৈচিত্র্য আমাদের দেখা যায়, তাহলে কজ অফ বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটির কারণ আমরা দেখব, কেমন? তো বায়োডাইভার্সিটির কারণ তাহলে আমি কী কী ভাবতে পারি? প্রথম কারণ এরকম হতে পারে যে একই প্রজাতির যদি জীবের ক্ষেত্রে দেখি, যেমন মানুষ প্রজাতির জীব, তাহলে একই প্রজাতি যদি আমি লিখি, একই প্রজাতির জীবের মধ্যে গঠনগত আকৃতিগত পার্থক্য থাকবে, তাহলে এই পার্থক্যের কারণেও একটা জীবের বৈচিত্র্য দেখা দেবে। আবার মনে করো বিভিন্ন জীবের বিভিন্নভাবে বংশবিস্তারের পদ্ধতি থেকে মানে জনন কার্য সম্পন্ন করার বিভিন্ন পদ্ধতি থেকে থাকে, তাহলে জনন কার্য সম্পন্ন করার পদ্ধতি। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, হাতের লেখা এতে কিন্তু একটু খারাপ হয়ে যেতে পারে, কিছু মনে করো না। মোটামুটি আমি বোঝাতে পারলে এবং ক্লিয়ারভাবে বোঝা গেলেই যথেষ্ট, বাকি নোট তোমরা তো নিজেরা ঘরে বানাবে। 3 নম্বর পয়েন্ট, না যেমন একটা বাগানে যদি ফিরে যাও, একটা উদাহরণ দেখবে বইয়েতে খুঁজে পাবে, বাগানের মধ্যে যদি যাও, বিভিন্ন রকমের যে ফুল দেখা যায় না, বিভিন্ন রঙের যে ফুল দেখা যায়, তাদের মধ্যে একরকম জীববৈচিত্র্য খুঁজে পাওয়া যায়, বিভিন্ন রঙের যে ফুল পাওয়া যায়। কেমন? একই বাগানে আবার দেখবে একই গাছের মধ্যে বিভিন্ন কালারের ফুল হয়, তাদের একটা বৈচিত্র্য। তো সবাই মিলে এই সমস্ত জিনিসের আলোচনা। আবার যেমন উদাহরণ দিতে পারি কি, আমরা বিভিন্ন, আচ্ছা একটা তো বলে দিলাম আমাদের যে আমেরিকা আফ্রিকার মানুষজনের একটা জীববৈচিত্র্য দেখা যাবে আলাদা আলাদা। প্রবাল দ্বীপের নাম শুনেছ? প্রবাল দ্বীপে কীরকম ধরনের প্রবাল দেখা যায়? রেড, ইয়েলো এটসেট্রা, বিভিন্ন কালারের প্রবাল দেখা যায়, তাদের মধ্যে একটা বৈচিত্র্য। বিভিন্ন বনে চলে যাও, বনভূমি, জলাভূমি, বিভিন্ন বনভূমি জলাভূমিতে চলে যাও, সেখানে বিভিন্ন রকমের উদ্ভিদ মিলবে, বিভিন্ন প্রাণী মিলবে, তাদের মধ্যে একটা বৈচিত্র্য থাকবে, হ্যাঁ কি না? তাহলে এতগুলো বায়োডাইভার্সিটির কারণ হতে পারে। ওকে, আবার যেমন আমি আরও বলতে পারি, এটাতে 6 নম্বর পয়েন্ট গেল। 7 নম্বর পয়েন্ট যদি বলি, যে ধরো মেরু অঞ্চলে, গ্রীষ্মপ্রধান অঞ্চলের যে আমাদের অঞ্চলের যে কুকুর দেখা যায়, মানে আর শীতপ্রধান অঞ্চলে যে কুকুর দেখা যায়, তাদের মধ্যে যে পার্থক্য, ভালুকের মধ্যে যে পার্থক্য, ইত্যাদি ইত্যাদি। কেমন? তাহলে এটা গেল বায়োডাইভার্সিটির কারণ। পরের পৃষ্ঠাতে যাচ্ছি, আমরা কী নেব? বায়োডাইভার্সিটির গুরুত্ব, ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটির তাহলে গুরুত্ব কী কী হবে? না দেখো, যদি আমি পয়েন্ট হিসেবে তুলে ধরি, বিভিন্ন ধরনের উদ্ভিদ পাওয়া যায়, বিভিন্ন ধরনের প্রাণী মিলবে। এবারে ধরো এদের খাদ্য উৎপাদনের পদ্ধতি, বা এদেরকে আমরা খাদ্য হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, যেমন খাদ্যের উৎস হিসেবে, যেমন আমরা বিভিন্ন উদ্ভিদকে বিভিন্ন খাদ্য হিসেবে খাই কি না, তাহলে সেটা একটা হলো। বিভিন্ন প্রাণীকে খাদ্য হিসেবে খাই কি না, সেটা একটা হবে। যেমন বিভিন্ন উদ্ভিদের কথা বলতে গেলে আমরা ধান, গম থেকে শুরু করে শাক সবজিতে পৌঁছে যেতে পারি। এত সব বিভিন্ন বিভিন্ন উদ্ভিদ আছে বলেই আমাদের খাদ্যের উৎস হিসেবে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে খাদ্যের উৎস। দ্বিতীয় পয়েন্ট কী হতে পারে? দ্বিতীয় পয়েন্ট হতে পারে, ধরো যে কোনো মেডিসিন অ্যান্ড ড্রাগ, ওষুধ এবং
বিভিন্ন ড্রাগ তৈরিতে আমাদের প্রয়োজন হয় কি না উদ্ভিদ। আবার প্রাণীরও দেহের কোনো অংশ থেকেও আমাদের মানে প্রাণীর দেহের যে কোনো অংশ থেকে আমাদের মেডিসিন বানানো হয়। যেমন সাপের বিষ থেকে ওষুধ তৈরি হয়। আবার বিভিন্ন উদ্ভিদের কথা বলতে গেলে সর্পগন্ধা, রেসারপিন, কুইনাইন, সর্পগন্ধা গাছের নাম, রেসারপিন, কুইনাইন, এই সমস্ত যে মেডিসিন প্রয়োজন হয় সেগুলো আমাদের উদ্ভিদ থেকেই আসে। যেমন সর্পগন্ধা থেকে আসে রেসারপিন, আর তোমার সিংকোনা গাছের ছাল থেকে আসবে কুইনাইন, তাহলে লিখে দিই আমি, সিংকোনা থেকে আসে কুইনাইন, ইত্যাদি ইত্যাদি। সাপের বিষ থেকে ল্যাকোসিস তৈরি হবে, ল্যাকোসিস বা ল্যাকেসিস, এটা গেল। আবার ধরো আমি বলতে পারি মৌমাছির বিষ আছে, মৌমাছির বিষ থেকে এপিস তৈরি হবে, মৌমাছির বিষ থেকে এপিস তৈরি হবে। বিভিন্ন সব উৎপাদনে তাহলে কাজে লাগবে, তাহলে আমাদের বিভিন্ন মেডিসিনাল নিডের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, না? তাহলে প্রডিউসিং ফুড, মেডিসিনাল ড্রাগ ইত্যাদি। 3 নম্বর পয়েন্ট কী হবে? 3 নম্বর পয়েন্ট হতে পারে আমাদের যে ইকোসিস্টেম আছে না, সেই ইকোসিস্টেমে ব্যালেন্স। তাহলে ব্যালেন্স ইন ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের যে ভারসাম্য কীভাবে বজায় থাকে মনে করে নাও, এখানে একটা গাছ আছে, গাছে এঁকে দিয়ে ভালো করে, ওকে, তো খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো গাছ আছে, গাছকে ধরো খেলো কোনো হরিণ বা কিছু, আমি একটা হরিণের যাও ছবি আঁকছি, এটা যা হয়েছে হরিণ হয়নি, অন্য কিছু হয়ে গেছে। ওকে, তাহলে গাছকে খাবে হরিণ, হরিণকে খাবে বাঘ, বাঘ আমি আর আঁকছি না, শেষকালে বাঘকে আমাদের খেতে হয়ে যাবে, কারণ ছবি তো খুবই ভালো, তোমরা খুবই ভালো করে জানো। ওকে, তাহলে কি দেখলাম, উদ্ভিদকে হরিণে খেলো, মানে এটা কি স্বভোজী, এরা পরভোজী। এদের মধ্যে আবার আছে প্রথম শ্রেণীর খাদক, তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদক, এই করতে করতে যেতে যেতে সর্বোচ্চ শ্রেণীর খাদক। তাহলে এদের মধ্যে একটা ইকোসিস্টেমে ব্যালেন্স বজায় থাকবে। যদি উদ্ভিদ বেশি পরিমাণে হয়ে যেত, হরিণ না থাকতো, তাহলে সমস্যা হয়ে যেত, কারণ বাঘ উদ্ভিদ খায় না। আবার হরিণ যদি না থাকতো, বাঘ মারা যেত, তাহলে সব কিছুই একটা সবের উপর নির্ভরশীল হয়ে আছে। তাহলে খাদ্য শৃঙ্খলের একটা ব্যালেন্সে বজায় থাকবে। তাহলে খাদ্য শৃঙ্খল যে চেন, ফুড চেন যে আছে, সেটা আমাদের দরকার হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এবার 4 নম্বর পয়েন্ট কী হতে পারে, আর কি আমাদের কাজে লাগতে পারে? অর্থনৈতিক গুরুত্ব কাজে লাগতে পারে। ধরো ইকোনমিক্যাল ইম্পর্টেন্স, ইকোনমিক ইম্পর্টেন্স, অর্থনৈতিক গুরুত্ব কী না, ভেবে নাও যে আমাদের জীববৈচিত্র্যের কারণে যেসব উদ্ভিদ বা প্রাণী থেকে যাচ্ছে, আমি উদ্ভিদেরই উদাহরণ নিচ্ছি, সে সমস্ত উদ্ভিদ থেকে যাচ্ছে, সেই সমস্ত উদ্ভিদকে রপ্তানি করা হচ্ছে, সেখান থেকে জ্বালানি বলতে পারো, আঠা বলতে পারো, মোম বলতে পারো, সিল্ক বলতে পারো, উল বলতে পারো। আবার প্রাণী যদি চাষ করে মুক্ত হতে পারে, হ্যাঁ না, ঝিনুক, এত সব চাষ করার ফলে আমাদের ইকোনমিক ইম্পর্টেন্স আছে, অর্থনৈতিক সুরক্ষা আছে দেশের ক্ষেত্রে, হ্যাঁ না। এবং শুধু রপ্তানি কেন, গৃহেতেও কাজে লাগে না, গৃহ সামগ্রী হিসেবে কাজে লাগে, তাহলে ইকোনমিক ইম্পর্টেন্স আছে। 5 নম্বর পয়েন্ট কি না, ধরে নাও যদি বলি ক্লাইমেট কন্ট্রোলে সাহায্য করে। ক্লাইমেট কন্ট্রোল মানে কি?
জলবায়ু নিয়ন্ত্রণ। মনে করো উদ্ভিদ এত থাকার ফলে কোথাও কখনো বৃষ্টিপাত হচ্ছে, কোথাও পরিবেশ শীতল হচ্ছে, হ্যাঁ না, এইসব ক্ষেত্রে উদ্ভিদের গুরুত্বপূর্ণ অবদান আছে। হ্যাঁ, আবার আর কি হতে পারে, যেমন বিভিন্ন শিল্প সাহিত্যেও প্রভাব থাকতে পারে, ইন্ডাস্ট্রিতে শিল্প সাহিত্যে প্রভাব থাকতে পারে, আর্ট কালচারে প্রভাব থাকতে পারে। কীভাবে চলবে লিটারেচার, যেমন ধরো আমি বলতে পারি যে কুটির শিল্প যে সমস্ত গড়ে উঠেছে, রেশম শিল্প, পোলট্রি শিল্প, মৎস্য শিল্প ইত্যাদি ইত্যাদি, মধুমক্ষী পালন, এসবের ক্ষেত্রে আমাদের যেমন কাজে লাগে, তেমনই সাহিত্যিকরা বিভিন্ন রকম সাহিত্যে উদ্ভিদ প্রাণীকে কাজে লাগিয়েছে। যেমন শিল্পকলাতে হাতির একটা বিভিন্ন অবস্থান আছে, কাঠ বা পাথরের হাতির মূর্তি, বিভিন্ন ধরনের হাতির চিত্র ভারতীয়দের খুব প্রিয়, এগুলো হতে পারে। যেমন গণেশের বাহন ইঁদুর, শিবের ষাঁড়, লক্ষ্মীর পেঁচা, দুর্গার সিংহ ইত্যাদি ইত্যাদি। আবার কিছু পবিত্র পবিত্র ফুল যেমন অশ্বত্থ গাছ, পদ্ম ফুল, তুলসী গাছ, এসব হচ্ছে আমাদের পবিত্র গাছ হিসেবে সাহিত্যে শিল্পে স্থান পেয়েছে, হ্যাঁ না। তাহলে এগুলো গেল সমস্ত জীববৈচিত্র্যের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি। এবারে আমরা কি পড়ব না, এবারে আমরা পড়ব জীববৈচিত্র্যের হটস্পট, যেটা আমি একটু আগে পয়েন্ট করেছিলাম। তাহলে হটস্পট কি আমাদেরকে জানতে হবে। তাহলে হটস্পট জানতে গেলে কি করতে হবে, হটস্পটের প্রথমে আমি পয়েন্টটা লিখে ফেলি, তারপরে বলছি। হটস্পট হটস্পট মানে যে জায়গা খুব গরম হয়ে আছে এরকম নয় কিন্তু, কেমন। তাহলে হটস্পটের সংজ্ঞা কী হবে না, প্রথমে বলে দিই হটস্পট কথাটা কে ব্যবহার করেছিলেন। একজন বিজ্ঞানী আছেন, তার নাম নরম্যান মায়ার, ঠিক আছে। তাই নরম্যান মায়ার প্রথমে এই কথাটা ধরেছে, নরম্যান মায়ার, MYARS, ওকে। নরম্যান মায়ার্স প্রথমে হটস্পট কথাটি বলেছিলেন। এবারে আমাদেরকে জানতে হবে যে হটস্পট কথাটি কত সালে বলেছিলেন, সেটা আমি লিখে দিচ্ছি, 1988, ওকে। এবারে হটস্পট কী সেটা আমি এখানে বলি। দেখো, মনে করো এই একটা এরিয়া, এই এরিয়াতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম প্রাণী উদ্ভিদ বসবাস করছে। মনে করো একটা পার্টিকুলার কোনো একটা উদ্ভিদ বা জীবের একটা বাসস্থান। মনে করো এখানে কেবলমাত্র হরিণ পাওয়া যায়, আমি উদাহরণ নিচ্ছি। হ্যাঁ, মনে করো এখানে প্রথমে 100টা হরিণ ছিল, ওকে। এখন কোনো কারণে 100টা হরিণের মধ্যে 70টা বিলুপ্ত হয়ে গেছে, ওকে, আর মাত্র 30টি উপস্থিত আছে। এরকম যদি কন্ডিশন হয়, অর্থাৎ 70% যদি সেই জায়গার বৈচিত্র্য ধ্বংস হয়ে যায় এবং 30% যদি উপস্থিত থাকে, তাহলে সেই সমস্ত জায়গাটাকে আমরা হটস্পটের আওতায় আনবো। আমি হটস্পটের পরে সংজ্ঞা দিচ্ছি, আগে কন্ডিশনগুলো বলছি যে কী হটস্পট, কেন বলতে চাইছি। তাহলে এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি না, সেখানে একটা টার্ম আছে এন্ডেমিক প্রজাতি, এন্ডেমিক স্পিসিস, মানে সেখানে বসবাসকারী যে উদ্ভিদ প্রজাতিটা আছে আর কি, হ্যাঁ, সেটাকে প্রায় 1500-র বেশি থাকতে হবে, ওকে। 3 নম্বর, এন্ডেমিক স্পিসিসের মধ্যে আমরা সাধারণত বিশেষ করে উদ্ভিদকে নেব, ওকে। 3 নম্বর কি না, যে সমস্ত উদ্ভিদগুলো দেখা যাবে সেগুলো সাধারণত নালিকা বান্ডিল থাকতে হবে। নালিকা বান্ডিল মানে কি, জাইলেম এবং ফ্লোয়েম, এগুলো থাকতে হবে। এই ধরনের জাইলেম ফ্লোয়েম বিশিষ্ট উদ্ভিদ থাকতে হবে, এবং সেগুলো কতটা থাকতে হবে, 0.5%-এর বেশি উপস্থিত থাকতে হবে, ওকে। এই 3টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, হ্যাঁ, এবারে তুমি বলো প্রাণী কেন থাকবে না, প্রাণীও থাকবে, প্রাণীও থাকতে হবে। তাহলে কি বোঝা যাবে, এরকম জায়গা যে জায়গাতে উদ্ভিদ প্রাণী আঞ্চলিক বসবাস থেকে থাকে, ঠিক আছে। এন্ডেমিক মানে আঞ্চলিক, এখানে যে সমস্ত আঞ্চলিক উদ্ভিদ বা প্রাণী থেকে থাকছে, যাদের আগে এখানে বসবাস ছিল কিন্তু এখন বিভিন্ন কারণে, হ্যাঁ, বেশিরভাগ প্রাণী বিপন্ন হতে চলেছে এবং তাদের অবস্থা খুব খারাপ, কিন্তু এখনও মোটামুটি 30% এখানে বসবাস করছে। তো তাদেরকে সংরক্ষণের জন্য যে
কাজ আর কি, সেই যখন সেদেরকে সংরক্ষণ করা হবে তখন সেই জায়গাকে আমরা বলবো হটস্পট। মানে কি, ওই জায়গাতে ওদের আধিক্য বেশি ছিল আগে, এখন আধিক্য কমে গিয়ে এই জায়গায় পৌঁছে গেছে, কিন্তু একসময় তার আধিক্য বেশি ছিল। সেই জায়গাকে আমরা সংরক্ষণ করে রাখবো, যে এই জায়গাটা আগে আমাদের একটা স্মৃতি হিসেবে আর কি। কেমন? এটাই হচ্ছে হটস্পট। ক্লিয়ার? এবারে প্রশ্ন হচ্ছে, হটস্পট তাহলে স্যার কোথায় কোথায় আছে, হটস্পট কতগুলো আছে? না, আমরা বলছি টোটাল 36 হটস্পট আছে। হটস্পট, ওকে। তার মধ্যে 4টা ভারতে আছে, ওকে। সেগুলোর নাম কি কি আমি লিখছি একটা একটা করে। 1 নম্বর হচ্ছে পূর্ব হিমালয়, 2 নম্বর ইন্দো বার্মা, 3 নম্বর পশ্চিম ঘাট এবং শ্রীলঙ্কা একসাথে, 4 নম্বর কি সুন্দাল্যান্ড, ওকে। তাহলে এটা কি হবে ইংলিশে ইস্টার্ন হিমালয়, এটা ইন্দো বার্মিস, ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা, ওকে, সুন্দারল্যান্ড। ওকে, তাহলে হটস্পট কি বলে দিলাম, হটস্পটের শর্ত কি বলে দিলাম, টোটাল 36 হটস্পট আছে, তার মধ্যে 4টাই আছে আমাদের ভারতে। তাহলে প্রতিটা হটস্পটের জায়গাগুলো সম্বন্ধে আমরা একটু ডিটেলসে পড়ে নেব। তাহলে এবারে এখানে দুটো টার্ম উল্লেখ আছে, যেটা আমি একটু আগে উল্লেখ করলাম, এন্ডেমিক স্পিসিস। মানে আমি প্রথমে লিখি এন্ডেমিক স্পিসিস, এন্ডেমিক স্পিসিস। এন্ডেমিক স্পিসিস মানে কি জানো? যার যেখানে বসবাস, যার যেখানে সীমাবদ্ধতা, সে সেখানেই থাকবে, অন্য কোথাও যাবে না, যেটাকে বলা হয় আঞ্চলিক জীব। মানে সেই জায়গা ছাড়া আর অন্য কোথাও তার অস্তিত্ব দেখা যাবে না, তাদেরকে বলা হয় এন্ডেমিক স্পিসিস। অর্থাৎ এইটা যদি তার বসবাস সেখানে থাকে, আঞ্চলিক বাসস্থান, আঞ্চলিক, হ্যাঁ না, এইখান ছাড়া তাকে আর অন্য কোথাও দেখা যাবে না, একে তখন আমরা বলি এন্ডেমিক স্পিসিস। যেমন মুগা মথ একটা এন্ডেমিক স্পিসিসের উদাহরণ। এটা একটা মথ তোমরা জানো নিশ্চয়ই। মুগা মথ একটা এন্ডেমিক স্পিসিসের উদাহরণ। এটা কোথায় পাওয়া যায়? কেবলমাত্র আসাম এবং তার আশেপাশের রাজ্যেতে হালকা করে দেখা যায়। তাহলে এটা আসামের একটা এন্ডেমিক স্পিসিস, ওকে। সেরকম আরেকটা স্পিসিস আছে, তাদেরকে আমরা বলি কিস্টোন স্পিসিস। কিস্টোন স্পিসিস, কিস্টোন স্পিসিস কী জিনিস না, মনে করে নাও একটা বাস্তুতন্ত্র, মনে করো এটা সুন্দরবনের বাস্তুতন্ত্র। সুন্দরবনে যদি রয়্যাল বেঙ্গল টাইগার না থাকে, হ্যাঁ না, তাহলে সুন্দরবনে যদি রয়্যাল বেঙ্গল টাইগার না থাকে কী হবে? সুন্দরবনের বাস্তুতন্ত্র ধ্বংসের দিকে চলে যাবে। কেমন? অর্থাৎ যদি এমন কোনো প্রাণী থেকে থাকে যার কারণে ওই বাস্তুতন্ত্রের পুরো ভারসাম্যটা বজায় থাকছে, হ্যাঁ, তখন তাকে বলবো ওই বাস্তুতন্ত্রের ওরা কিস্টোন স্পিসিস। মানে ওদিকে ছাড়া ওদের বাস্তুতন্ত্র, অন্য ওই বাস্তুতন্ত্রটা সফল হবে না। যেমন আমি কিসের উদাহরণ দিলাম একটু আগে? আমরা দিলাম সুন্দরবন। তাহলে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার হলো সুন্দরবনের কিস্টোন স্পিসিস। কেমন? মানে এটা ম্যানগ্রোভ অঞ্চলের কিস্টোন স্পিসিস। তাহলে ম্যানগ্রোভ অরণ্য অ্যাকচুয়ালি তার কিস্টোন স্পিসিসের উদাহরণ হয়ে গেল, ওকে। এবারে 4টা হটস্পটে একটু একটু করে পড়ে নিই, হ্যাঁ না। তো প্রথম হটস্পটে কী হবে? আমরা প্রথমে পড়েছি পূর্বঘাট, তাই না? আমি লিখে দিই তাহলে, ইস্টার্ন হিমালয়া
ইস্টার্ন হিমালয়ের বিস্তৃতি কতটা আমরা প্রথমে একটু জেনে নিই। ওকে, ইস্টার্ন হিমালয়ের বিস্তৃতি কতটা? না, ইস্টার্ন কথাটার মধ্যেই লুকিয়ে আছে যে ভারতের যদি এটা ম্যাপ হয়, আমি আর গোটা আঁকছি না, এই জায়গাগুলোর দিকে থাকবে, মানে এই জায়গাগুলো কোথায় থাকবে? আসাম। কেমন? নেপাল, পাশে থাকছে নেপাল, আরে ভুটান, এইসব জায়গাতে ইস্টার্ন হিমালয়টা পড়ছে। এবং এই অঞ্চলে যেহেতু এটা হিমালয়ে পড়ছে, তাহলে উচ্চতাটা একটু বেশি হবে, 1780 থেকে প্রায় 1800 থেকে ধরে নাও 3500 মিটার পর্যন্ত উচ্চতা হতে পারে। এখানে কী জীববৈচিত্র্য দেখা যায় আমরা সেটা বলে দিচ্ছি। কী জীববৈচিত্র্য দেখা যায়? এটা এন্ডেমিকের একটা বসবাসের স্থল, এখানে এন্ডেমিক স্পিসিসও থাকতেই হবে, তাই না? এখানে এন্ডেমিক স্পিসিস কী কী থাকে না, প্রাণী হিসেবে যদি আমি বলি, এখানে রেড পান্ডা থাকে, যেমন লেঙ্গুর থাকে, এখানে সোনালি লেঙ্গুর থাকে অ্যাকচুয়ালি। তারপরে কি এখানে কাঠবিড়ালি থাকে, কিন্তু সেই কাঠবিড়ালি উড়ন্ত, ঠিক আছে, যেরকম উড়ুক্কু মাছ হয় সেরকম উড়ন্ত কাঠবিড়ালি। এবারে উদ্ভিদের মধ্যে কিস্টোন স্পিসিস কী হবে? উদ্ভিদের মধ্যে কিস্টোন স্পিসিস কী হবে না, উদ্ভিদের মধ্যে কিস্টোন স্পিসিস হবে রডোডেন্ড্রন। একটা গান আছে রডোডেন্ড্রন দিয়ে, যদি পারো কখনো শুনে নেবে। কেমন? ওক গাছ, ওক ট্রি, এইসব হচ্ছে ওখানে এন্ডেমিক স্পিসিসের উদাহরণ। তাহলে এন্ডেমিক স্পিসিসটা কী জেনে নিলাম, বিস্তার কতটা জেনে নিলাম। ওকে, আর বিভিন্ন সপুষ্পক উদ্ভিদ তো থাকবেই, যেগুলো গুপ্তবীজী উদ্ভিদ, এগুলো সব থাকবে। তাহলে এটা গেল ইস্টার্ন হিমালয়। নেক্সট কী হবে আমাদের? হবে ইন্দো বার্মিস। তাহলে ইন্দো বার্মা হটস্পট। ইন্দো বার্মা হটস্পটে কী আছে না, ইন্ডো বার্মা মানে ইন্ডিয়া আর বার্মা, বার্মা মানে কি মায়ানমারের অঞ্চল। তাহলে পূর্ব ভারতে এটা কোথায় পাবো না, এটা উত্তর পূর্ব ভারতে, নর্থ ইস্টের কাছাকাছি, নর্থ ইস্টের কাছাকাছি আমরা পেয়ে যাব ভুটান থেকে মায়ানমার পর্যন্ত। কেমন? এটা গেল অবস্থা। এখানে জীববৈচিত্র্য খুব বেশি পরিমাণে দেখা যায়, প্রায় 13,500 প্রজাতি পাওয়া যায়, অ্যাকচুয়ালি উদ্ভিদ প্রজাতি পাওয়া যায়। মানে বুঝতে পারছো কত রকমের থেকে থাকে এখানে। তাহলে হটস্পটের যদি আমি তালিকা খুঁজতে চাই, তাহলে ইন্দো বার্মা সব থেকে টপে থাকবে, টপ পজিশন। ওকে, এখানে কী কী প্রাণী থাকে সেগুলো জেনে নিই। তাহলে এন্ডেমিক স্পিসিস কী কী থাকে জেনে নিই। এন্ডেমিক স্পিসিস যদি প্রাণীর মধ্যে আমরা লিখি, তাহলে তার কী হবে না, আর উদ্ভিদের মধ্যে তার কী হবে না। উদ্ভিদের মধ্যে থাকবে অর্কিড, বিভিন্ন রকম অর্কিড পাওয়া যায় এই অঞ্চলে। প্রাণীর মধ্যে কী হবে না, প্রাণীর মধ্যে ধরে নাও ফিশিং ক্যাট থাকবে, ফিশিং ক্যাট। হ্যাঁ, আরেকটা থাকে তোমার নামটা এল্ড হরিণ, এলডিআর। বিভিন্ন রকম শ্যাওলাও থেকে থাকে, ইত্যাদি ইত্যাদি। তাহলে 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কি, ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা। ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা, মজার ব্যাপার কি, এটা শ্রীলঙ্কার মধ্যেও পড়ছে, ভারতের মধ্যেও পড়ছে। তাহলে যদি আমরা ভারতের ছবিটা আঁকি, এই পাশ থেকে শুরু করে এই পাশটা পুরোটা, এবং এই জায়গাটায় শ্রীলঙ্কা আছে, তাহলে পুরোটাই এখানে পাবো। তাহলে এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা পাবো ওয়েস্টার্ন ঘাট এবং শ্রীলঙ্কা। এটার বিস্তৃতি কতটা? প্রায় 1600 কিলোমিটার।
তার মধ্যে 400 কিলোমিটার প্রায় ধরে নাও আমাদের শ্রীলঙ্কাতেই বয়ে যাচ্ছি। মানে এখানে 1600 কিলোমিটার এবং এখানে 400 কিলোমিটার, তাহলে এতটা প্রায় আর বিস্তৃতি। এখানে কি পাওয়া যায়, এখানে যেহেতু পশ্চিম ঘাট পর্বতমালা, এখানেও পাহাড় এরিয়া আছে, তাহলে এখানে উচ্চতা একটু কম, 500 থেকে 1500 মিটার উচ্চতার মধ্যে বিভিন্ন রকম চিরহরিৎ বন পাওয়া যায়। তাহলে বিস্তারটা কতটা হবে, আর বিস্তারটা আমি বলবো। এপাশে কি আছে, মুম্বাই মহারাষ্ট্র, তাহলে মহারাষ্ট্র থেকে শুরু করে কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, এসব পর্যন্ত এদের বিস্তৃতি থাকবে। আর এখানে চিরহরিৎ বন পাওয়া যাবে। এখানে জীববৈচিত্র্যের কী কী পাওয়া যাবে না, এখানে প্রায় 4000-এর বেশি। এখানেও জীববৈচিত্র্য খুব একটা খারাপ না, এখানেও জীববৈচিত্র্যের প্রাধান্য অনেক বেশি। এখানে প্রাণীদের মধ্যে স্তন্যপায়ী পাবে, উভচর পাবে, পক্ষী পাবে, এগুলো এদের মধ্যে বিশেষ আছে। যদি দেখা যায় 4000 এখানে এন্ডেমিক স্পিসিস আছে, 4000 প্রজাতির উদ্ভিদ, প্রায় 4000 প্রজাতির উদ্ভিদ, 126-27টা প্রায় ধরে নাও উভচর থাকবে, তার প্রজাতি প্রায় 500 পিসের উপরে, বিভিন্ন পাখির প্রজাতি, আবার সরীসৃপের বিভিন্ন প্রজাতি আছে, সরীসৃপ একটা অংশ, সেখানে প্রায় 100-150-এর উপরে। ওকে, তাহলে এতগুলো হচ্ছে জীববৈচিত্র্য এখানে খেয়াল করা যায়। তাহলে এদের মধ্যে এন্ডেমিক স্পিসিসের মধ্যে প্রাণী কী থাকবে আর উদ্ভিদ কী থাকবে না, উদ্ভিদের মধ্যে একটা উদ্ভিদ থাকে নীলাকুরিঞ্জি, গুগলে গিয়ে সার্চ করতে পারো, নীলাকুরিঞ্জি উদ্ভিদ থাকে। প্রাণীর মধ্যে কী থাকতে পারে, স্লথ বিয়ার, ওকে, লায়ন টেল ম্যাকাও, লায়নের মতো কেশরযুক্ত ম্যাকাও, লায়ন টেল ম্যাকাও। ওকে, এখানে স্ট্রাইপ নেকেড বেজি থাকে, চলো এটা কেটে দিচ্ছি, স্ট্রাইপ নেকেড বেজি, এরা সব থাকে। তাহলে উদ্ভিদ প্রাণী হয়ে গেল। 4 নম্বর লাস্ট, 4 নম্বরটা কী পড়ছে আমাদের, সুন্দারল্যান্ড। সুন্দারল্যান্ড কোথায় থাকছে না, বঙ্গোপসাগর তো নিশ্চয়ই জানো, বঙ্গোপসাগর কোথায়, আন্দামান নিকোবর কোথায় আছে, আন্দামান নিকোবর কোথায় আছে খুঁজে বার করে বলবে আমাকে। তাহলে আন্দামান এবং নিকোবর, আন্দামান এবং নিকোবর এইখানেতে সুন্দারল্যান্ড পাওয়া যায়, এবং এটা কোথায় থাকে, বঙ্গোপসাগরের উপকূলে। এখানে জীববৈচিত্র্য কী থাকে, এখানে কী ধরনের জীববৈচিত্র্য দেখা যায় না, এখানে সাথে ভেজা চিরহরিৎ বরণ্য, চিরহরিৎ রেন ফরেস্ট দেখা যায় এবং ঘন। এখানে বিভিন্ন রকম ম্যানগ্রোভও দেখা যায়। এখানে মস, অর্কিড ইত্যাদি উদ্ভিদ দেখা যায়, হ্যাঁ না। এখানে বিভিন্ন প্রজাতির তিমি, ডলফিন, কুমির, কচ্ছপ এই সব দেখা যায়, কেমন। কিন্তু এখানে জীববৈচিত্র্য ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছে, কেন, দ্বীপ টিপ আছে, এখানে অনেকে ঘুরতে টুরতে যাচ্ছে, হ্যাঁ না, জনগোষ্ঠী আছে, ট্রাইবাল জনগোষ্ঠী আছে, মানে আদিম যে সমস্ত জনগোষ্ঠী থেকে থাকে তারা, হ্যাঁ, দ্বীপও বিপন্ন হচ্ছে। এইসব কারণে এখানে হটস্পট প্রায় মানে খতমের পথে, বিলুপ্ত যাতে না হয়ে যায়, এই কারণে একে হটস্পট হিসেবে চিহ্নিত করে সংরক্ষণের আওতায় আনা হয়েছে, কেমন। তাহলে এদের এখানে কী কী এন্ডেমিক প্রজাতি থাকে সেটা জেনে নিতে হবে। এখানে এন্ডেমিক প্রজাতির মধ্যে প্রাণীর মধ্যে কী থাকে, উদ্ভিদের মধ্যে কী থাকে। প্রাণীর মধ্যে দেখে নিবে আছে কি, ময়না, বালি ময়না,
ওরাং ওটাং থাকে। আর উদ্ভিদের মধ্যে কী থাকে ইত্যাদি। উদ্ভিদের মধ্যে র্যাফলেসিয়া থাকে। র্যাফলেসিয়া গাছ দেখে থাকবে, র্যাফলেসিয়া থাকে। ওকে, এবারে যদি বলি যে জীববৈচিত্র্যের যে লস হচ্ছে তার কারণ কি? লস অফ বায়োডাইভার্সিটি। প্রথম কথা তো পরিবেশ দূষণ, অরণ্যের ধ্বংস। প্রথম কথা লিখি অরণ্যের ধ্বংস, ডিফরেস্টেশন। আগে যে পরিমাণে অরণ্য ছিল এখন সে পরিমাণে অরণ্য নেই। কলকারখানা, যান চলাচল, বিভিন্ন চাষবাসে ইত্যাদি প্রয়োজনীয় যে সমস্ত, সেখানে এখন ঘর বাড়ি হয়ে গেছে, তাই ডিফরেস্টেশন হচ্ছে, বেশি পরিমাণে বন কাটা হচ্ছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? ডিস্ট্রাকশন অফ হ্যাবিট্যাট, মানে বাসস্থানের ধ্বংস। ইংলিশে লিখে দিই, ডিস্ট্রাকশন অফ হ্যাবিট্যাট, বাসস্থানের ধ্বংস। যেখানে যেখানে বসবাস যেসব প্রাণীদের থেকে থাকে, জমির ব্যবহার হচ্ছে, বিভিন্ন রকমভাবে জমি ব্যবহার হচ্ছে, বিভিন্ন রকমভাবে পরিবেশ, বিভিন্ন ধরনের উদ্ভিদ ইত্যাদি সমস্ত থাকছে, বাসযোগ্য গৃহ, বাঁধ, সমস্ত কিছু। অরণ্য ধ্বংস করে প্রাণীরা খাদ্য বাসস্থানের জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, তাহলে বাসস্থান আর সেরকমভাবে থাকছে না, তাই তো? তাহলে অ্যামাজন রেন ফরেস্ট কি পৃথিবীর ফুসফুস বলা হয়? তাহলে সেই সব প্রায় নষ্টের পথে, সেই সব কারণে আমাদের বাসস্থানের ধ্বংস হচ্ছে, তাহলে সেসব কারণেও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। 3 নম্বর কি না, শিকারি এবং চোরা শিকারি। শিকারি চোরা শিকারি মানে কি? অর্থের লোভে নিছক শিকারের উদ্দেশ্যে পশু পাখি মেরে বসে, তাই বন্যপ্রাণী প্রায় অবলুপ্তির পথে। চোরা শিকারে কী করবে? দাঁত, চামড়া, লোম ইত্যাদি, শিং, এসব বাজারে রপ্তানি করার জন্য কী করে না, রাতের আড়ালে সরকারের চোখে ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় পশু প্রাণী নিধন করে বেড়াচ্ছে। তাহলে 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট কী হতে পারে? বললাম তো প্রথমেই, একটা পরিবেশ দূষণ একটা মেন কারণ। তাহলে পরিবেশ দূষণ। 5 নম্বর পয়েন্ট কি না, অতি ব্যবহার, ওভার এক্সপ্লয়টেশন। ওভার এক্সপ্লয়টেশন কি? বৃক্ষচ্ছেদন অতিরিক্ত পরিমাণে হচ্ছে, পশু পাখি নিধন অতিরিক্ত পরিমাণে হচ্ছে, জল সম্পদের যত্রতত্র ব্যবহার হচ্ছে, জল বিভিন্ন জায়গায় দেখবে ছাড়াই থাকে ট্যাপ কলেয়ারে। আর একটা হতে পারে ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ। হঠাৎ করে কোথাও মনে করো বন্যা চলে আসলো, কোথাও ভূমিকম্প হয়ে গেল, কোথাও খরা হয়ে গেল, কোথাও তুষারপাত হয়ে গেল, সুনামি হয়ে গেল, সাইক্লোন হয়ে গেল, দাবানল হয়ে গেল, এসব কারণে প্রাকৃতিক জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। আরেকটাও বড় কারণ থেকে থাকে, সেটা হচ্ছে তোমার ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। বিশ্বের টেম্পারেচার বেড়েই চলেছে ক্রমশ পৃথিবীর, তাহলে টেম্পারেচার বেড়ে চলার জন্য বরফ টরফ গলে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, জলবায়ুর পরিমাণে সমুদ্র, বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠের জলচক্র যে চলছে তার পরিবর্তন ঘটবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে, বাষ্প হবে বেশি পরিমাণে জল, মৃত্তিকা ক্রমশ শুষ্ক হতে থাকবে, এইসব কারণে সব ক্ষতি হচ্ছে সব কিছু। এবারে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, দেখেছো তো বিভিন্ন পরিবেশের বাস্তুতন্ত্র ধ্বংসের ফলে, হ্যাবিটেট মানে বাসস্থানের ধ্বংসের ফলে বিভিন্ন প্রাণী বিভিন্ন জায়গায় যাচ্ছে, দুর্বল প্রজাতিরা বিলুপ্ত হচ্ছে, সবল প্রজাতিরা বংশ বিস্তার করে চলেছে। এইসব কারণে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। তাহলে একটা এটা পয়েন্ট করে দিই, তাহলেই ছুটি। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, বাইরের প্রজাতির অনুপ্রবেশ ঘটার জন্য একটা ঘটনা ঘটে চলেছে। তাহলে আজকে এতটুকুই। পরের দিন আমরা বাকি যেটুকুন বাকি পড়ে আছে সেটুকুন কমপ্লিট করে নেব, তাহলে আমাদের ক্লাস 10 অধ্যায় আপাতত শেষ হবে। এরপরে আমরা প্র্যাকটিসে নামব। ওকে ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম।